কিছুক্ষণ স্তব্ধতা। তারপর কর্নেল বললেন, কিন্তু আপনার কাকিমা খনিমুখ বন্ধ করতে নিষেধ করেন বলেছিলেন। কেন? সেটা স্পষ্ট বুঝলাম না মিস্টার রায়। ইন্দ্রনাথ আনমনে মাথা নেড়ে বললেন, কাকিমাও স্পষ্ট কিছু বলেননি, শুধু বলেছিলেন ওগুলো যেমন আছে তেমনই থাক। আমার ছোট ভাই সৌমেন্দু ডাক্তার, ও এখন জব্বলপুরে সরকারি হাসপাতালে চার্জে আছে। কোনো কুসংস্কার নেই, ও জেদ ধরেছিল কাকিমার কাছে। কিন্তু কাকিমা শুধু বলেছিলেন খনিতে এক সাধু আছেন, তিনি নাকি অদৃশ্য হতে পারেন। সেই সাধু নির্জনে তপস্যা করার জন্য খনির ভেতরে ঢুকে পড়েন। কবে? জবরদখল যাকে বলে। কথাটা বলে ইন্দ্রনাথ হো হো করে হেসে উঠলেন। আমরাও হাসলুম। কর্নেল বললেন, সাধুকে কেউ দেখেছে কখনো? ইন্দ্রনাথ বললেন, না, আমার ধারণা কাকিমার নিছক বিশ্বাস। তবে কেমন আজগুবি ধারণা হলো তাও উনি বলেননি, বলবেনও না। খনি মুখ বন্ধ করলে নাকি সাধু খুব রেগে যাবে। ষষ্ঠীচরণ ট্রেতে কফি নিয়ে এলো। আমরা কিছুক্ষণ কফি খেলুম চুপচাপ। তারপর কর্নেল চুরুট জেলে বললেন, খুব ইন্টারেস্টিং। ইন্দ্রনাথ বললেন, তবে কর্নেল, ওই ভুতুড়ে রহস্য ফাঁস করার জন্যে আমি নিশ্চয়ই আপনার কাছে আসিনি। আমি এসেছি স্রেফ মাছ ধরার প্রস্তাব নিয়ে। অবশ্য আপনারই কাছে কেন প্রস্তাব আনার কারণ যদি জানতে চান তাহলে বলবো, কাকার মৃত্যুর পর থেকে প্রতি বছরই এই সময় আমার চিড়িমিড়ি এলাকার ওই হ্রদে যেতে ইচ্ছে করে, অন্তত স্রেফ ছিপে মাছ ধরার জন্য। অথচ বুঝতেই পারছেন, ওই ট্র্যাজিক ঘটনার ফলে একটা অস্বস্তি জেগে ওঠে। দ্বিধা এসে সামনে দাঁড়ায়। একা যেতে শেষ অবধি সাহস পাইনি। ওদিকে কাকিমা জানতে পারলেও বাধা দেবেন। তাই অবশেষে আপনাকে নিয়ে যাবার প্ল্যান আমার মাথায় এসে গেল। আপনারও মাছ ধরার হবি ছিল একসময়, দেখেছি। কর্নেল মাথা দুলিয়ে বললেন, ছিল। এখন সেটা আবার চাঙ্গা হয়ে উঠেছে মিস্টার রায়। কিন্তু একটা কথা, আপনার কাকিমা আপনাকে বাধা দেবেন না? ইন্দ্রনাথ বললেন, নিশ্চয়ই দেবেন, কিন্তু আমি এবার যেভাবেই হোক যাবই কর্নেল। জায়গাটা এত সুন্দর, এত নির্জন, ভাবা যায় না। আমার স্মৃতি আমাকে উত্ত্যক্ত করে মারছে। কাকিমাকে গোপন করেই যাব। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, আশা করি ইতিমধ্যে তুমি চঞ্চল হয়ে উঠেছ। মনশ্চক্ষে চিরিমিরি হ্রদের অপূর্ব সৌন্দর্য এবং রূপলি মৎস্য অবলোকন করছ। ইন্দ্রনাথ বললেন, তাহলে দুজন নয় কর্নেল, 3 জন মিলে যাব। জয়ন্তবাবুকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। কর্নেল হেসে বললেন, রাইট রাইট। তারপর অস্পষ্ট স্বরে বাচ্চা ছেলের মতো সেই ছড়াটা আওড়াতে থাকলেন। খোকন গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে। চিরিমিরি পাহাড়ের বাংলোটির নাম দ্য সোয়ান। দূর থেকে ধূসর এই পুরনো বাংলোটিকে সত্যি একটি রাজহাঁসের মতো দেখায়, যেন মাঝে মাঝে রাজহাঁসটা জ্যোৎস্না রাতে হ্রদে সাঁতার কেটেও যায়। বাংলোর গেট থেকে এক ফালি সরু পথ ঘুরে ঘুরে হ্রদে নেমেছে। যেখানে নেমেছে সেখানে কয়েক ধাপ পাথর বাঁধানো আছে ঘাটের মতো। পথের দুধারে গাছপালা ঝোপঝাড় আছে। পথটাও এবড়ো খেবড়ো অব্যাহত হয়ে রয়েছে অনেক বছর। ফাটলে ঘাস বা আগাছা গজিয়েছে। আমরা দুপুর নাগাদ 3 জনে পৌঁছলে কেয়ারটেকার রঘুবীর সিংহ তখনই কয়েকজন আদিবাসী লাগিয়ে সব সাফ করার ব্যবস্থা করল। ঘাটের পাথরগুলো শ্যাওলা জমেছিল, তাও সাফ করা হলো। লাঞ্চের আগে কর্নেল স্বভাব মতো চারপাশটা দেখতে বেরিয়ে গেলেন। সঙ্গে বাইনোকুলার আর ক্যামেরা নিতেও ভুললেন না। আমাকে ডাকলেনও না, দেখে অভিমান হলো। অবশ্য ডাকলেও যেতুম না। সারা রাত ট্রেন জার্নির পর তখন খুব ক্লান্ত আমি। বিছানায় গড়াচ্ছি। কর্নেলকে ইন্দ্রনাথ সাবধান করে দিলেন, এলাকার জঙ্গলে বুনো হাতি আর সে অজস্র, বাঘ ভাল্লুকও কম নেই। কর্নেল ঘাড় নাড়লেন মাত্র। বাংলোর ঘরগুলো এসেই দেখা হয়েছে। 5খানা ঘর আছে, একটা কিচেন কাম ডাইনিং প্লাস ড্রয়িং রুম, একটা বাথরুম প্রিভি, বাকি 3টে শোবার ঘর। থাকার ব্যবস্থার কোনো ত্রুটি নেই। ইন্দ্রনাথ খবর পাঠিয়ে সব ব্যবস্থা করে রেখেছেন। দানসিং নামে ওদের পুরনো রাঁধুনিও অপেক্ষা করছিল আমাদের জন্য। এবার সে কোমরে তোয়ালে জড়িয়ে কাজে লেগে গেল। আমাদের সঙ্গে 3খানা হালকা মজবুত বিলেতি ছিপ, চার এবং আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে। ইন্দ্রনাথ আমাকে ছিপ ফেলার ঘাট দেখতে ডাকলেন একবার, কিন্তু আমার ক্লান্তি লক্ষ্য করে শেষে একজন লোক সঙ্গে নিয়ে চলে গেলেন।
একটু পরে বারান্দায় গিয়ে চারপাশের সৌন্দর্য দেখতে থাকলাম। হ্রদটা বিশাল, সামনে উত্তরে রয়েছে সেটা, পশ্চিমে মোটামুটি সমতল জায়গায় ওদের পুরো খনি। এখন জঙ্গল গজিয়ে গেছে। পূবে এবং উত্তরে যতদূর চোখ যায় শুধু জল। দিগন্ত রেখায় কিছু নীল পাহাড়, উত্তরেও পাহাড়, সেগুলো কাছে বলে মনে হলো। বাংলোটা রয়েছে পাহাড়ের গায়ে একটা হ্রদের দক্ষিণ পশ্চিম কোণ ঘেঁষা। রঘুপুর এসে সব দেখালো। বাংলোর পিছনে আরেকটা রাস্তা আছে, সেটা চলে গেছে খনিতে। বাংলোর থেকে সিকি কিলোমিটার দূরে রাস্তাটা দুভাগ হয়েছে। ডাইনে চলে গেছে খনির দিকে, বায়ে গিয়ে মিলেছে একটা ঢালু বড় সড়কে, মাইল 5 দূরে। ওই পথেই আমরা টাঙ্গায় চেপে এসেছি। সড়কটা নদী পেরিয়ে পূবে বটটুঙ্গা স্টেশন হয়ে জব্বলপুরের দিকে চলে গেছে। রঘুবীর বলল, কী যে ছিল জায়গাটা, কি হয়ে গেল। কত লোকজন, কত আওয়াজ, সব সময় গম গম করত। আমি স্যার সেই এসেছিলুম রায় সাহেবের সঙ্গে 5 সাল আগে। উনি তো মারা গেলেন, তারপর আমিও চলে গেলুম। আমার মনে বড্ড কষ্ট হতো স্যার, কিন্তু ওনারা ছাড়বেন না, বাংলোর জিম্মাদারি করতে হবে। তো আমার ছেলেই এখানে এসে মাঝে মাঝে দেখাশোনা করে যেত। খুব সাহসী ছেলে স্যার। আমার তো এ বয়সে এই ভূতের আড্ডায় থাকার সাহসই ছিল না। লেকিন দেখুন, আমার ছেলের এক চুলো ক্ষতি হয়নি। ভূতও নাকি দেখা দেয়নি। তবে? ও থামলে জিজ্ঞেস করলুম, তবে? ছেলে বলতো খনির ওদিকে আলো জ্বলতে দেখেছে। ওর ধারণা ওসব আলো জেলেদের, রাতে মাছ ধরতে আসে জেলেরা। আচ্ছা রঘুবীর, রায় সাহেব মারা যাবার সময় তুমি তো এখানেই ছিলে। জি হুজুর। তুমি কি মনে করো উনি হার্ট ফেল করেই মারা যান? রঘু গম্ভীর হয়ে বলল, জি হ্যাঁ, আচানক কিছু আজগুবি দেখলে তো ফাটফেল করবেই। আমার মালুম রায় সাহেব সেই সাধুকেই দেখতে পেয়েছিলেন। সাধু রাগ হয়েছিল। কেন? না খনির গর্ত বন্ধ করে দেবেন রায় সাহেব। সাধুর ভয়ঙ্কর চেহারা দেখেই মারা যান উনি। তাহলে বলছো খনির মধ্যে কোনো সাধু ছিলেন? তাকে কেউ দেখেছিল নাকি? জি হ্যাঁ, মাইজি দেখেছিলেন। তুমি? রঘু একটু চুপ করে থেকে বলল, স্যার বিশ্বাস করেন তো বলি, আমি একদিন সন্ধেবেলায় এক পলকের জন্য দেখেছিলাম। আমার দিকে তাকিয়ে হাসছিলেন, তারপর আর নেই, বিলকুল হাওয়া। বলো কি রঘুবীর? হ্যাঁ স্যার, দেখামাত্র গর্তে সেরিয়ে গেলেন। মনে মনে হেসে সিগারেট ধরালাম। রঘুবীর হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল। একটু পরে শুনি বাংলোর পেছন দিকে গাড়ির আওয়াজ হচ্ছে। ব্যাপারটা দেখার জন্য লন ঘুরে পেছনে যেতেই দেখলুম একটা জিপ থেকে আমার বয়সী একজন যুবক নামলো, চোখে সানগ্লাস, পিঠে বন্দুক। তারপর নামলেন এক বৃদ্ধ ভদ্রলোক, কর্নেল বয়সী, তবে কর্নেলের মতো টাক বা দাড়ি নেই। শেষে নামলেন এক বৃদ্ধা ভদ্রমহিলা। পোশাক দেখেই চমকে উঠলাম, বাঙালি বিধবা। তাহলে কি হঠাৎ ইন্দ্রনাথের সেই কাকিমা এসে পড়লেন? সর্বনাশ! কিন্তু এই অভিশপ্ত মাটিতে হঠাৎ উনি নিচেই এসে পড়লেন এবং সদল বলে কেন? ততক্ষণে রঘুবীর দৌড়ে হাজির হয়েছে। তার হাবভাব দেখে স্পষ্ট জানা গেল, যা ভাবছি তাই। বৃদ্ধা বেশ শক্ত সমর্থ মনে হলো। আমাকে দেখে ভুরু কুঁচকে তাকালেন, তারপর প্রশ্ন করলেন, আপনাকে তো চিনলাম না বাবা। রঘুবীর বলল, মাইজি, ওনারা এসেছেন কলকাতা থেকে ইন্দর সাহেবের সঙ্গে, লেকে মাছ ধরবেন। ইন্দ্র? ইন্দ্র এসেছে? বৃদ্ধার মুখে খুবই বিস্ময় ফুটে উঠল। জি হ্যাঁ, এই তো 2-3 ঘন্টা আগে এসেছেন। ওই এক কর্নেল সাহেব এসেছেন। বৃদ্ধার গম্ভীর মুখে দলবল সহ বাংলায় উঠলেন। ব্যাপারটা আমার খারাপ লাগলো। ভুতুড়ে বাংলোর সব রোমাঞ্চ মাঠে মারা যাবে। বেশি হইচই করা যাবে না, নিপে জিপে চলাফেরা করতে হবে। ইন্দ্রনাথের মুখে ওদের গার্জেন ওই ভদ্রমহিলার যে ব্যক্তিত্বের আঁচ পেয়েছিলাম, বাস্তবে মনে হচ্ছে তার চেয়েও কড়া কিছু। আশঙ্কাও হলো ইন্দ্রনাথ ওর বিনা অনুমতিতে এবং অজ্ঞাতসারে আমাদের নিয়ে এখানে এসেছেন। এই নিয়ে কোনো মনান্তর দেখা দেবে না তো? অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে গেট পেরিয়ে রাস্তায় গেলাম। তারপর আরও কিছু এগিয়ে যেতেই আচমকা পাশের একটি ঝোপ ঠেলে বেরিয়ে এলেন কর্নেল। টুপিতে মাকড়সার জাল, জামায় কাটা আটকে আছে এবং শুকনো পাতা লেগে রয়েছে। আমাকে দেখে যেন একটু অপ্রস্তুত হলেন। বললেন, এই যে জয়ন্ত। বললুম, বন্য জন্তুর মতো ঝোপ জঙ্গলে ঢু মেরে বেড়াচ্ছেন? ওদিকে দেখুন গিয়ে, ধুন্ধুমার শুরু হয়ে গেছে এতক্ষণ।
ইন্দ্রনাথের সেই কাকিমা ভদ্রমহিলা দলবল নিয়ে এসে পড়েছেন। কর্নেল হাত তুলে বললেন, দেখেছি, এত নার্ভাস হয়ে পড়ার কিছু নেই। এবার চুপচাপ একটা জমাট নাটক দেখতে থাকো, আনন্দে পাবে। আই অ্যাসপিওর ইউ ডার্লিং। নাটক মানে? কর্নেল টুপি খুলে টাক চুলকে বললেন, হ্যাঁ জয়ন্ত, সম্ভবত একটা রোমাঞ্চকর নাটকের শেষ অঙ্কের পর্দা উঠল এবং আমরা কিছু না জেনে তার মধ্যে এসে পড়েছি। বিস্মিত হয়ে বললুম, কর্নেল প্লিজ অন্ধকারে রাখবেন না। কর্নেল সস্নেহে আমার একটা হাত ধরে বললেন, ধৈর্য ধরো জয়ন্ত, সম্ভবত আমাদের দুজনেই এখন একটা সুবিশাল ধৈর্যের মধ্যে সময় কাটাতে হবে। আই জাস্ট স্মেল ইট।